নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা আবারও চলে এসেছি আবারও একটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে। পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি সত্যম গোপ স্যার। তো ওনার সাথে আজকে পরিচয় করে নেব এবং তার আগে বলবো যে উনি যে আলোচনার বিষয় সেটি হলো আমাদের সমাজ বর্তমানে বাচ্চারা বলুন, বড়রা বলুন, নেগেটিভিটির দিকে বেশি আমরা আকর্ষিত হচ্ছি এবং সেখান থেকে কি করে আমরা পজিটিভিটির দিকে ফিরে আসতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আমরা পেরেন্টস যারা আছি তারা আমরা বেশিরভাগ আমরা বাচ্চাদেরকে বলি ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে বা অন্য কোনো চাকরিতে যুক্ত হতে হবে, কিন্তু এছাড়া কি আরও কিছু করা যায় সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব আমাদের স্যার সঙ্গে। তো নমস্কার স্যার। নমস্কার। আমাদের পজিটিভ বার্তাতে আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। তো প্রথমে জিজ্ঞেস করব যে আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? সত্যি কথা বলতে পজিটিভ বার্তার নামটা শুনেই খুব একটা পজিটিভ ভাইব আসছে, তো খুব ভালো লাগছে। ধন্যবাদ স্যার। তো এরপরে জানতে চাইবো আপনার পরিচয়টা একটু ডিটেলসে আমাদের দর্শকদের সামনে যদি একটু তুলে ধরেন। আমি সত্যম গোপ, একজন ইউথ এন্টারপ্রেনিয়ার এবং একজন পাশাপাশি আমি স্টুডেন্ট। ধন্যবাদ স্যার। তো আপনি যে এই প্রফেশনে এখন বর্তমানে রয়েছেন, তো কিভাবে আসা আপনার এই প্রফেশনে? অ্যাকচুয়ালি আমার বাবা অসুস্থ ছিলেন, তো চোখে দেখতেন না। ওই সময় আমি একটা কাজ খুঁজছিলাম যে কি করতে পারি, তো তখন আমার বাড়ির পাশে একজন দাদার থ্রুতে আমি এই কাজে যুক্ত হই। আচ্ছা, ধন্যবাদ। তো এরপরে জানতে চাইবো যে আমরা জানি আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ, তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমি বলতে চাই যে আজকে আমরা যারা যুব সমাজ আছি, যদি আমরা একটু ভালোভাবে কাজ করি, আমরা যদি প্রতিনিয়ত এমন কিছু করি যেটা দিয়ে আমাদের দেশের উন্নতি হবে, তাহলে আজকে হয়তোবা আমরা আমাদের লাভের জন্য কিছু করছি, কিন্তু ওই কাজটাই হয়তোবা আগামী দিন আমাদের দেশের জন্য ভালো হবে। কারণ আমরা যদি একটা ভালো ইনকাম সোর্স তৈরি করতে পারি আমাদের নিজেদের, ওই ইনকামটা থেকে কিন্তু আমাদের দেশের উন্নতি হবে। তো আমি বলতে চাই যে যুব সমাজকে দেশের উন্নয়নের জন্য এগিয়ে আসতে হবে। তো এরপর স্যার আপনাকে জিজ্ঞেস করে নেব যে বর্তমানে যে আমাদের পুঁথিগত বিদ্যায় কি সব মনে হয়, না বাস্তব অভিজ্ঞতা থেকেই আমরা অনেক কিছু নিতে পারি? না, আমি যে জিনিসটা মনে করি যে আমি 16 বছর যখন আমার বয়স, তখন থেকে আমার মনের মধ্যে কিছু একটা করার মানসিকতা ছিল, কিন্তু তার আগে আমার মাথার ভিতরে শুধু পুঁথিগত বিদ্যাটাই ছিল। তো পুঁথিগত বিদ্যাটা কি হয়, একটা মানুষকে একটা গণ্ডির মাধ্যমে আটকে রাখা হয়, মানুষটা কোনোদিন এর বাইরে চিন্তা ভাবনাই করতে পারে না। কিন্তু যদি আমরা পুঁথিগত বিদ্যার বাইরে যাই, একটা অটো ড্রাইভারের কাছ থেকেও কিন্তু অনেক কিছু চাইলে শেখা যায়। কারণ হয়তোবা ওই মানুষটার কাছে পুঁথিগত বিদ্যার নলেজটা নেই, কিন্তু বাস্তবের যে অভিজ্ঞতাটা ওইটা কিন্তু একটা সাধারণ মানুষের থেকে অনেক বেশি থাকে। তো আমি যে জিনিসটা ফিল করি যে জীবনে বড় কিছু করতে গেলে পুঁথিগত বিদ্যা তো আমাদের দরকার, পাশাপাশি আমাদের বাস্তব অভিজ্ঞতাটা খুব বেশি দরকার। তাহলে আমরা জীবনে উন্নতি করতে পারবো, পাশাপাশি অন্য মানুষকেও সাহায্য করতে পারবো। কারণ দেখেন যে পুঁথিগত বিদ্যার মধ্যে কিন্তু এমন কোথাও লেখা নেই যে একটা ভালো মানুষ হতে হবে। এখানে লেখা আছে বিভিন্ন সূত্র, বিভিন্ন অতীতের ঘটনা, ওই জিনিসগুলি আমরা জানতে পারি, কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা দেশের উন্নতি করতে পারি, আমরা একটা ভালো মানুষ হতে পারি। এই জিনিসটার জন্য আমাদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমাদের বাস্তব অভিজ্ঞতা অনেক দরকার। যেটা অনেক সময় বলবো যে প্র্যাকটিক্যাল এবং থিওরি, মানে প্র্যাকটিক্যালের পাশাপাশি কিন্তু থিওরি থাকে, কিন্তু প্র্যাকটিক্যালটা আমাদের বেশি মানে করলে ভালো, আমাদের জীবনের সাথে মানে আমরা হাতে কলমে ওটা শিখতে পারি, শিখলে কি আমাদের মানে জ্ঞানার্জনটা বেশি হতে পারে। ঠিক, একদম। ধন্যবাদ স্যার। তো এরপরে জানতে চাইবো আপনার কাছে যে আজকের সমাজে যে নেগেটিভিটিতে ভরে গেছে, এখান থেকে নেগেটিভিটি থেকে আমাদের পজিটিভিটি কিছু যদি আমরা নিতে পারি তো কিভাবে নেব, এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি। আমি যে জিনিসটা মনে করি, আমি ছোটবেলা থেকে এমন একটা মানুষ ছিলাম যে পরিস্থিতি তো খারাপ আসে সবার লাইফে, ভালো খারাপ মিলিয়েই সমাজ। তো আমরা যদি ওই খারাপ পরিস্থিতিতে যদি ভেঙে না পড়ি, আমরা যদি চিন্তা ভাবনা করি যে আজকে হয়তোবা খারাপ পরিস্থিতি আছে, আগামী দিন হয়তোবা ভালো কিছু হবে, তাহলে হয়তোবা আমরা আমাদের বর্তমান যে খারাপ পরিস্থিতিটা আছে ওই পরিস্থিতিতে আমরা ভালোভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো ভবিষ্যতের জন্য। সেই জন্য পরিস্থিতি যেমনই হোক, আমি মানে যে জিনিসটা সবসময় করি যে নিজেকে পজিটিভ রাখতে হবে। আর আরেকটা জিনিস, আমি যখনই কোনো পরীক্ষা দিতে যাই তখন মানে আমার স্কুল লাইফ বা কলেজ লাইফে মানুষে 3 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করে, কিন্তু আমি সত্যি কথা 10 মিনিট পড়ি। ওই 10 মিনিট পড়ার বিনিময়ে
আমার রেজাল্ট আমার তুলনামূলক অনেক ভালো হয়। কারণ আমি যখনই পরীক্ষা হলে গিয়ে ঢুকি, আমার বাড়ি থেকে আমার মা বাবা বলে দেয় যে প্রশ্নটা ভালো করে গিয়ে দেখবি, কিন্তু আমি আজ পর্যন্ত প্রশ্নটা ভালো করে একবারও দেখিনি। আমি প্রথম যে প্রশ্ন থাকে এখান থেকে লেখা শুরু করি, যেটা পারি লিখি আর যেটা পারি না ওটা বাদ, আর লাস্টে আবার যে জিনিসটা পারি না এটাও যা পারি তা নিজের মন মতো করে বানিয়ে লিখে দিই। এতে করে দেখা যায় কি আমার 80 মার্কের প্রশ্নের উত্তরে আমি 55, 60 এমন পেয়ে যাই না পড়েও। তো এটা আমি মনে করি যে প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে পজিটিভ রাখতে হয়। ঠিক। আমরা বলবো যে যে একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে নেগেটিভ যদি আমরা একটা কোনো জিনিসে দেখার ইচ্ছা থাকে নেগেটিভই দেখবো, কিন্তু আবার যদি আমি ইচ্ছা করি যে না ওই নেগেটিভের মধ্যে আমরা পজিটিভ দেখতে পারি, ঠিক দেখতে কিন্তু আমরা পারি। যেমন একটা গ্লাসে জলের অর্ধেক গ্লাস যদি জল থাকে, সেই গ্লাসের জলটাকে যদি কেউ নেগেটিভ চিন্তা ভাবনা করে বলে যে না এটা অর্ধেক খালি, তো আমি যদি পজিটিভ মেন্টালিটি নিয়ে কথা বলি তাহলে বলবো যে না ওটা অর্ধেক ভর্তি। একদম ঠিক কথাটা। তো এইভাবে আমরা নেগেটিভটাকে পজিটিভ ভাবেও আমরা নিতে পারি, কথা বলতে পারি, তাহলে আমাদের আর সেই নেগেটিভিটিটা সমাজের মধ্যে আসে না। আমরা চিন্তা ভাবনা পজিটিভ করব এবং পজিটিভটাকে ছড়িয়ে দেব। একদম। ধন্যবাদ স্যার। তো এরপরে আমরা আরও একটি প্রশ্ন স্যারের কাছে নিয়ে যাব। তো আজকের দিনে আমরা পেরেন্টসরা দেখি অনেক আমাদের বাচ্চাদেরকে আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার বানাতে চাই বা অন্যান্য কোনো ভালো কাজের মধ্যে যুক্ত হওয়ার জন্য আমরা বলি। তো সেই জায়গা থেকে বলবো যে এর বাইরেও কি কিছু করা যেতে পারে? একদম। কারণ আমি যখন ছোটোবেলার থেকে এখনের যে বয়সটা আছে, আজকের থেকে ঠিক 2 বছর আগে আমার বাড়িতে বলতো যে কোনো ভালো একটা চাকরি করতে হবে, একটা মাস্টারের চাকরি নতুবা ডক্টর, ইঞ্জিনিয়ার বিভিন্ন কিছু বলতো। কিন্তু আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন থেকে আমার মাথার মধ্যে একটা চিন্তা ছিল যে জীবনে যা কিছুই করি যে চাকরি করব না, চাকরির বাদ দিয়ে অন্য কিছু করব। কারণটা হচ্ছে যে যদি চাকরি করি শুধুমাত্র আমি আমার ফ্যামিলিকে মেনটেন করতে পারবো, আমার আশেপাশের কিছু মানুষকে আমি ভালো রাখতে পারবো। কিন্তু যদি আমি চাকরি না করে আমার নিজের কিছু একটা করি তাহলে হয়তোবা আমার ফ্যামিলি, আমি পাশাপাশি আমার সমাজকে আমি একটা ইনকাম সোর্স দিতে পারবো। যদি আজকে আমি একটা এমন কাজ করি যে কাজে 500 জন মানুষ আমার সাথে কাজ করতে পারবে, তাহলে আজকের দিনে ওই 500 জন মানুষ কিন্তু আমার কাছে এসে কাজটা পাচ্ছে। তাহলে আজকের দিনে যে বেকারত্বের সমস্যাটা আছে আমি তো একটু হলেও সমাধান করতে পারলাম। সেই জন্য আমি মনে করি যে আমরা যদি দেখতে যাই আজকের দিনে দাঁড়িয়ে অনেক কিছু আছে আমাদের করার মতো। কারণ আমাদের যে বাবা দাদু ছিল ওনারা কিন্তু ওনাদের কাছে মোবাইল ছিল না, ওনারা যা কিছুই করতো নিজের আর মধ্য থেকে জানতে চাইতো, নিজের ওই সব কিছু করতো। কিন্তু আজকের দিনে আমরা যদি চাই যে পড়াশোনার পাশাপাশি আমরা কি করতে পারি, ChatGPT আমাদের কাছে একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম। এটার থেকে কিন্তু আমি সব কিছু জানতে পারি যে কিভাবে আমি লাইফস্টাইলটা মেনটেন করতে পারি, কিভাবে আমি নতুন কিছু স্টার্ট করতে পারি, বা কিভাবে আমি একজন এন্টারপ্রেনিয়ার হতে পারি, কিভাবে আমি একজন উদ্যোগ মানে বিভিন্ন কিছু করতে পারি। এই জিনিসটার জন্য আমি মনে করি যে ChatGPT আমাদের খুব ভালো একজন বন্ধু। আচ্ছা, তো স্যার এরপরে জানতে চাইবো যে আপনি তো বললেন যে একজন যুবক যে এন্টারপ্রেনিউর যে আছে, তো আপনি কিভাবে নিজে এই এন্টারপ্রেনিউর হয়ে উঠেছেন বা ভবিষ্যতে কাদেরকে উদ্যোক্তার মধ্যে আনতে চাইছেন, কিভাবে আনতে চাইছেন, এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করতেন। আমি আজকের দিনে এখনও এমন কোনো সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার হতে পারিনি, কিন্তু আমি ওই জিনিসটার জন্য চেষ্টা করে যাচ্ছি। কারণ আজকে 1 থেকে 1.5 বছর হয়েছে, আমার বয়সটা খুব বেশি না। এই বয়সটাতে আমি প্রতিনিয়ত চেষ্টা করছি যে কিভাবে আমি একজন সফল উদ্যোক্তা হতে পারি। আর আমি চাইবো যে যদি আমার মতো কেউ উদ্যোক্তা হতে চায় তাহলে বয়সটা যদি আজকে কমও থাকে, এই কম বয়স থেকে শুরু করা দরকার। উদ্যোক্তা মানে এটা না যে আজকে আমার কাছে কোনো একটা অপশান আছে তারপরেই আমি শুরু করতে পারবো। আমার কাছে অপশান নেই, আমি অপশান খুঁজে বের করব। কারণ আজকের দিনে ইচ্ছা করলে কি সম্ভব না। সেজন্য হয়তোবা আমার কাছে আজকে অপশান না থাকতে পারে। যেমন আমি যখন শুরু করেছিলাম ওই দিন আমার কাছে কোনো অপশান ছিল না। আমি আমার পাশের বাড়ির দাদার কাছে গিয়েছিলাম, ওই দাদা আমাকে গাইড করেছিল আমি কিভাবে এই কাজটা করতে পারি। তো হয়তোবা আজকে ওই যে মানুষটা শুরু করতে চায় ওই মানুষটার কাছে প্ল্যান না থাকতে পারে, কিন্তু যিনাদের কাছে প্ল্যান আছে যদি ওনাদের কাছ থেকে জানতে চায় তাহলে ওনাদের কাছ থেকে জেনে একজন সফল এন্টারপ্রেনিয়ার হতে পারে, যেটা আমি ফিল করি। ঠিক। তো এই উদ্যোক্তার মধ্যে কি কি কাজ পড়ে বা কি কি করান, আপনারা কি উদ্দেশ্য নিয়ে করেন, সেগুলো যদি একটু বিস্তারিত আলোচনা করেন। আমরা যে কাজটা করছি যে আজকের দিনে আমরা প্রত্যেকটা মানুষ কেনাকাটা করি,
কেনাকাটা যে করছি ওই কেনাকাটাটার বিনিময়ে কিন্তু আমাদের কোনো প্রফিট হচ্ছে না, কিন্তু আমরা যে কাজটা করছি আমরা একদম জিরো ইনভেস্টে একটা বিজনেস শুরু করতে পারছি। একটা বিজনেস শুরু করতে গেলে আমরা জানি যে ভালো একটা ইনভেস্টমেন্টের দরকার, যেটা আমরা ম্যাক্সিমাম মানুষ পারি না, সেই জন্য আমরা বড় কোনো বিজনেস করতে পারি না। কিন্তু আমরা যে বিজনেসটা নিয়ে কাজ করছি ওইটার মধ্যে একদম কম ইনভেস্টমেন্টে আমরা শুরু করতে পারি। আচ্ছা, তো এই বিজনেস যেগুলো আছে কি কি আছে সেখানে, তার মধ্যে কি কি পড়ে? সেখানে হেলথ কেয়ার প্রোডাক্ট আছে, পাশাপাশি আমাদের ঘরের ইউজের আছে। আর এক কথায় যদি বলতে চাই যে আমাদের কাছে আমাদের ডেইলি লাইফে ইউজ করার মতো প্রত্যেকটা জিনিস পাওয়া যায়, যেগুলি আমরা বাইরের মার্কেট থেকে কেনাকাটা করছি। তো আপনি কি মনে করেন যে প্রত্যেকটা মানুষের কিছু করা দরকার বা উদ্যোগ নেওয়া উচিত বা এই উদ্যোক্তা হওয়া দরকার? হ্যাঁ, দরকার। কারণ হচ্ছে কি, আমরা আজকের দিনে যদি নিজে চিন্তা না করি যে কিছু করব, আমার পাশের ব্যক্তিটাও কিন্তু চিন্তা করবে না। কারণ আমি আজকে ঘরে বসে আছি, তাহলে আমার ছোট ভাইও কিন্তু ঘরেই বসে থাকবে, আর আমার ছোট ভাইকে দেখে আমার আরেকজন আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী তারাও কিন্তু ঘরে বসে থাকবে। কিন্তু যদি আজকে আমি একটা পদক্ষেপ নেই, আমার পদক্ষেপে হয়তো বা আরও 10টা মানুষ পদক্ষেপ নেবে, আর ওই 10 জনকে দেখে হয়তো বা আরও 100 জন পদক্ষেপ নেবে, আর 100 জনকে দেখে 1000 জন মানুষ পদক্ষেপ নেবে। এমন করতে করতে আজকের দিনে দেখা যাবে কি, আজকে হয়তো বা আমরা খুব বেশি বিস্তার করতে পারছি না আমাদের বিজনেসটাকে, কিন্তু আগামী দিন গিয়ে আমাদের এই বিজনেসের থ্রু আমাদের ত্রিপুরা রাজ্যে আলোড়ন সৃষ্টি করতে পারবো। এই জিনিসটা আমি নিজে ফিল করি। বাহ, খুব সুন্দর একটা উদ্যোগ বা খুব সুন্দর কথা বললেন, ভালো লাগলো। 10 জন থেকে 100 জন হবে বা 100 জনকে দেখে আরও 1000 জন ইন্সপায়ার হবে, যেটা বললেন খুব ভালো লাগলো। তো এই যে আপনার যে উদ্যোগপতি হওয়াটা, তো কতদিন হলো এটা করছেন? আজকে প্রায় 1 থেকে 1.5 বছর। আচ্ছা, তো এখন বর্তমান পরিস্থিতি কি আপনার? বর্তমান পরিস্থিতি, একটা সময় এমন ছিলাম যে একটা স্টুডেন্ট ছিলাম, আর স্টুডেন্ট লাইফে আমাদের শরীরের রক্তটা একটু গরম থাকে, তো ওই সময় অনেক মানুষের সাথে অনেক খারাপ ব্যবহারও করেছি, যেটা আমি আজকের দিনে দাঁড়িয়ে ফিল করি যে ওই সময় হয়তো বা ওইগুলি যদি না করতাম তাহলে আজকের দিনে আমার লাইফটা আরও সুন্দর থাকতো। তারপরে আমাদের যেই বয়সটা 16, 17 বা 15 বছর, এই বয়সে আমরা অনেক খারাপ ডিসিশান নিই, যে ডিসিশানগুলি আগামী দিন আমাদের লাইফটাকে ধ্বংসের পথে নিয়ে যায়, বা আমরা এমন কিছু কাজ করি যেটাতে আমাদের নিজেদের পাশাপাশি আমাদের ফ্যামিলিরও ক্ষতি হয়। তো আমি আজকের দিনে এই জিনিসটি বলতে চাই যে ইনকাম তো সব মানুষ করে, কিন্তু আজকের দিনে আমার যে 19 বছরের লাইফটা, এই 19 বছর বয়সে আমার যে চিন্তা ভাবনাটা আমি তৈরি করতে পেরেছি, এটা আমি ইনকাম হয়তো বা 50,000ও কোনো না কোনো ক্ষেত্রে করতে পারবো, কিন্তু আজকের চিন্তা ভাবনাটা আমি কোনোখান থেকেই আনতে পারবো না, যেটা আমি এই বিজনেসের থ্রু আমার নিজের মধ্যে আমি ডেভেলপ করতে পেরেছি। ঠিক, ধন্যবাদ স্যার। তো এরপরে জানতে চাইবো যে একজন পুরুষ উদ্যোক্তা বা একজন মহিলা উদ্যোক্তা, এই ডিফারেন্সটা আপনি কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। একটা মানুষ পুরুষ বা মহিলা এটার ক্ষেত্রে কোনো ম্যাটার করে না, ইচ্ছা থাকলে সব মানুষ করতে পারে। একটা মহিলা যা পারে একটা পুরুষ তা করতে পারে, একটা পুরুষ যা পারে একটা মহিলা তা করতে পারে, কিন্তু আমার ইচ্ছা থাকতে হবে কি আমি কি করতে চাইনি। যদি আমি করতে চাই, প্রত্যেকটা মানুষ করতে পারে, নিজের মধ্যে থেকে আসতে হবে যে আমি করতে চাই। ঠিক, তো এই যে অনেক সময় অনেক পরিস্থিতিতে আমরা পুরুষরা কিন্তু হট করে বা কোনো বাধা ছাড়াই আমরা অনেক সময় বেরোতে পারি, কিন্তু মহিলাদের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। একদম। হ্যাঁ, তো এরপরেও মহিলারা বেরোয় এবং নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। তো এই দিক থেকে বলবো যে আপনি কি বলবেন যে মহিলাদের জন্য? এই দিক থেকে আমি বলতে চাই যে আমরা যে পুরুষ সমাজ আছে, পুরুষ সমাজে প্রত্যেকটা মানুষ ইচ্ছা করলে নিজেরা সব কিছু করতে পারে। আপনি যে কথাটা বললেন একদম আমিও এই কথাটা সমর্থন করি, কারণ আমি যদি আজকে রাত্র 12টাতেও বাড়িতে আসি কেউ কিছু বলার নেই, কিন্তু যদি একটা মেয়ে বা একটা মহিলা রাত্র 10টার সময় বাড়িতে আসে, অনেক কিছু বলার আছে। তো আমি কিছু করতে চাই, আমি উদ্যোক্তা হতে চাই। উদ্যোক্তা হতে গেলে আমাকে অনেক মানুষ অনেক কিছু বলবে, ওইগুলি আমার শুনতে হবে, ওইগুলি শুনিয়ে আমার এগিয়ে যেতে হবে। কারণ আমি যেদিন শুরু করি ওই দিন আমাকেও কিন্তু বলেছিল। কারণটা হচ্ছে পুরুষ মহিলা, হয়তোবা মহিলাদের প্রশ্নটা থাকে একরকম, আমাদের পুরুষদের ক্ষেত্রে আরেক রকম কথাবার্তা শুনতে হয়, কিন্তু শুনতে হয় সকলের। সেই জন্য যদি কিছু করতে চাই তাহলে শুনতে হবে,
আর শুনতে শুনতে একদিন আমি ভালো জায়গায় যেতে পারবো, যেটা আমি মনে করি। ঠিক। তো আমরা দেখেছি আজকের আমরা সমাজ শিক্ষিত হয়েও কিন্তু আমরা অনেক কিছু কাজ আমাদের শুনতে হয় অশিক্ষিতের মানে মতো করে আর কি, যে আমাদের মহিলাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না, বা অনেক সময় কাজ করতে গেলে সেখানে বাধার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, তো আমাদের কিন্তু অনেকেরই, যারা আমরা হয়তো কোনো ভালো জব করি না, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য প্রফেশন, টিচার, আরও অনেক আছে, সেগুলোতে হয়তো অনেকে যেতে পারেন না বা উদ্যোগপতি হওয়ার চেষ্টা করেন, সেই জায়গা থেকেও কিন্তু তারা অনেক সময় ঘর থেকে বেরিয়ে আসতে পারেন না। তাদের মধ্যে অনেক কোয়ালিটি থাকে, কেউ হয়তো খুব ভালো রান্না করেন, কেউ হয়তো খুব ভালো হাতের কাজ করতে পারেন, বিভিন্ন আজকাল দিনে যে ট্রেডিশন রয়েছে গয়না বানানো, নিজেরা কিন্তু খুব সুন্দর হাতে বানায় তারা, এবং নিজেরা সেগুলো সেল করে। তো এই ব্যাপারে বলবো যে তারা অনেক সময় তারা জেনেও তারা সেগুলোকে প্রকাশ করতে পারে না, অনেক সময় বাধার সম্মুখীন হতে হয় বলে তাদেরকে। আমি যে জিনিসটা মনে করি, আমি আমার মার থেকে যে জিনিসটা দেখেছি, একটা পুরুষের তুলনায় একটা মহিলাদের কিন্তু গুণাগুণ অনেক বেশি থাকে। আর সবচেয়ে বড় গুণ যেটা, আমাদের কাছে ধৈর্য অনেক কম, আর আপনাদের কাছে ধৈর্য কিন্তু অনেক বেশি। একদম ঠিক। আর ওই ধৈর্য দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো এই আরেকটা গুণ, মায়েদের কিন্তু স্নেহ মমতা অনেক বেশি, যেটা পুরুষদের তুলনামূলক অনেকটা কম। সেজন্য দেখা যায় কি, আজকে একটা মহিলা যদি এন্টারপ্রেনিয়ার হতে চায়, মহিলার সন্তান আছে, স্বামী আছে, ফ্যামিলি আছে, ওই জায়গার থেকে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করে যে আমার ফ্যামিলি ভালো থাকলে আমি ভালো। কিন্তু ফ্যামিলি ভালো থাকতে গেলে আজকের পদক্ষেপে আমার আগামী দিন বড় কিছু নিয়ে আসবে। সেজন্য আজকের চিন্তাটা না করে, আমি প্রথম শুরুতে যে কথাটা বলেছিলাম যে আজকের পরিস্থিতিটা হয়তো বা খারাপ, আগামী দিন কিন্তু পরিস্থিতিটা ভালো আসবে। সেজন্য আজকে আমার একটু সংগ্রাম করতে হবে। কারণ আমি যে কাজটা করছি, আমাদের সাথে একজন মহিলা আছে, যিনি শুরু যখন করেছিলেন তখন অনেক সংগ্রাম করেছিলেন, সংগ্রামের পাশাপাশি এই কাজটাকে করে গেছেন, কিন্তু আজকের দিনে মহিলা একদম সাকসেসফুল হয়ে উঠেছে। তাহলে আমরা যদি চিন্তা ভাবনা করি যে আমরা কিছু করব, বাধা বিঘ্ন আসবে, ওই বাধা বিঘ্নকে পেরিয়ে আমরা এগিয়ে যেতে হবে, তাহলে আমরা বড় কিছু করতে পারবো। জীবনে নেগেটিভ থাকবে, নেগেটিভটাকে সরিয়ে দিয়ে পজিটিভের সঙ্গে আমরা চলতে পারলে কিন্তু জীবনে আমরা সেই জায়গাতে পৌঁছাতে পারবো। একদম ঠিক কথা বলেছেন। তো এই প্রসঙ্গে বলবো যে যিনারা মানে মহিলা উদ্যোগপতি হতে চান বা পুরুষরাও যদি উদ্যোগপতি হতে চান, সেই বিষয়ে বলবো যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে অফলাইন এবং অনলাইনে ডেটা শিক্ষা দেওয়া হয়ে থাকে। আপনারা সেখানে যেতে পারেন এবং সেখানে যুক্ত হয়ে আপনাদের কাজ করতে পারেন। তো ধন্যবাদ। তো এরপরে স্যারের কাছ থেকে জানতে চাইবো যে বর্তমানে আমাদের সমাজে কিছু সংখ্যক মানে যারা মানুষ আছে মোবাইলটাতে আসক্ত হয়ে পড়েছে। তো মোবাইলটাতে যে আসক্ত, এটাতে পজিটিভও আছে, নেগেটিভও আছে। তো এই যে আমরা নেগেটিভটাকে না নিয়ে পজিটিভটাকে নিয়ে কিভাবে আমরা এগোবো, সেটা নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করেন আমাদের মধ্যে। আজকের দিনে মোবাইলের যে ইউজটা আছে, মোবাইল আমাদের সমাজে একটা আশীর্বাদ আবার একটা অভিশাপ, কিন্তু আমাদের জানতে হবে যে আমরা কিভাবে ইউজ করব। কারণ আমি যখন বাড়ি থেকে বের হই বা বাড়িতে আসি সন্ধ্যার সময়, তখন দেখি কি আমাদের বাড়ির সামনে ছেলেরা মোবাইলে গেম খেলছে, কেউ রিলস দেখছে, এমনভাবে আমরা প্রতিদিন মোবাইলে 4 ঘন্টা 5 ঘন্টা সময় নষ্ট করি। কিন্তু ওই সময়টাতে যদি আমরা, মোবাইল তো আজকের দিনে আমাদের হাতে আছে, মানে পুরোটা পৃথিবী আমাদের হাতে আছে, আমরা যদি ওই 4-5 ঘন্টা সময় নিজেরা মোবাইলের মধ্যে জানতে চাই যে কিভাবে আমরা আমাদের সমাজটাকে উন্নতি করতে পারবো, পাশাপাশি সমাজকে উন্নত করার আগে আমি যে জিনিসটা মনে করি, নিজেকে আগে চেঞ্জ করতে হবে। নিজেকে যদি চেঞ্জ করি তাহলে সমাজ অটোমেটিক চেঞ্জ হবে। সেজন্য মোবাইলটাকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফে, কিন্তু মোবাইলটাকে ভালোভাবে ইউজ করতে হবে। আর মোবাইলে যে ভালো দিকগুলি আছে সেগুলিকে আমরা কাজে লাগাতে হবে, তাহলে আমরা মোবাইল দিয়ে অনেক বড় কিছু করতে পারবো। একদম ঠিক, খুব সত্য কথা বলেছেন। তো এরপরে আমি বলবো যে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ওপিডি পরিষেবা চালু আছে, সেখানে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি সেই পরিষেবা দেওয়া হয় এবং মাত্র 10 টাকার বিনিময়ে সুচিকিৎসক দ্বারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধের মধ্যে অনেকটি ছাড় রয়েছে। তো বলবো অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ করবেন। তো এরপরে বলবো আমাদের যিনি আছেন কর্ণধার ডক্টর মলয় পিট স্যার, তো উনি অনেকগুলি কর্মকাণ্ড নিয়ে নেমেছেন। তো সেই কর্মকাণ্ডের মধ্যে আরও রয়েছে পজিটিভ বার্তা,
মহিলা এন্টারপ্রেনার, এবং আরও রয়েছে গত 5 জুন থেকে শুরু হয়েছে আমাদের গাছ লাগানোর পরিকল্পনা, এবং 1 বছরে 1 কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং সেই গাছগুলোকে শুধু আমরা লাগাবো না, সেগুলো পরিচর্যাও করব, এবং সেগুলোকে কিভাবে বড় হয়ে উঠবে, একটা পূর্ণাঙ্গ গাছে পরিণত হবে, সেদিকটাও আমরা দেখব। এবং আমরা রয়েছি, আপনারাও আমাদের পাশে থাকুন। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, পজিটিভ বার্তার সঙ্গে চলুন। ধন্যবাদ। তো স্যার, এরপরে জানতে চাইবো আপনার কাছ থেকে যে বর্তমান যে যুব সমাজ, এদের জন্য আপনি কি বার্তা দেবেন? এদের জন্য আমি একটাই বার্তা দিতে চাই যে মোবাইলটাকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। যে জিনিসটা ভালো আছে আমরা গ্রহণ করব, আর যে জিনিসটা খারাপ আছে সেটাকে আমরা বর্জন করব। আর আমি ছোটোবেলা থেকেই যে জিনিসটা সবসময় বলি এবং যে জিনিসটা আমি নিজেও ফলো করি, যে খারাপ জিনিসটা আমরা দেখব না। পাশাপাশি যে গান্ধীজির যে বক্তব্য, বুরা মাত শোনো, বুরা মাত বলো, বুরা মাত দেখো, তো আমি ওই জিনিসটা ফলো করতে চাই। আমার যতটুকু পারি সাধ্যমতো আমি ওই জিনিসটা নিজের মধ্যে গ্যাদার করতে চাই, যে খারাপ জিনিসটা কম দেখি, খারাপ জিনিসটা কম বলি, আর খারাপ জিনিসটা করিও কম। এর মধ্যে যদি অজান্তে কিছু হয়ে যায়, এটা আমার কোনো দোষ নেই, কিন্তু আমার জানা সত্ত্বে আমি খুব কম করতে চাই। ঠিক, ধন্যবাদ স্যারকে। তো এই মুহূর্তে স্যার আরেকটা বিষয় আমি জেনে নেব আপনার কাছ থেকে, যে ESBI এই ফর্মুলাটা কি, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তো একটু যদি আমাদেরকে বলেন এই বিষয়টা সম্বন্ধে। ESBI যে ফর্মুলাটা আছে, এটা যিনি তৈরি করেছিলেন উনি হচ্ছেন আমেরিকার একজন বিশিষ্ট অর্থনীতিবিদ রবার্ট টি কায়োসাকি। তিনি ওনার এই যে ESBI ফর্মুলাটা আছে, এটার মধ্যে আমাদেরকে দেখানো হয়েছে যে আমরা কিভাবে ইনকাম করি। আমরা তো বিভিন্ন প্রফেশনে ইনকাম করছি, প্রায় 45,000 প্রফেশন আমাদের অল ওভার ওয়ার্ল্ডে আছে। সেই 45,000 প্রফেশনের মধ্যে আমরা যা কিছু ইনকাম করছি 4টা ক্যাটাগরিতে ইনকাম করছি। ই মানে হচ্ছে এমপ্লয়, এস মানে সেলফ এমপ্লয়, যারা আমরা প্রতিদিন কাজ করছি, আর বি মানে বিগ বিগ বিজনেসম্যান, আর আই মানে হচ্ছে ইনভেস্টর। আমরা এই 4টা ক্যাটাগরির মানুষকে কিন্তু প্রতিনিয়ত দেখি বা চিনি। তো আমরা জানি কি এমপ্লয় আর বিজনেস, এতটুক নিয়ে আমরা সমাজটা গড়ে উঠেছে। আর ওই এমপ্লয়ের মধ্যে আমরা ভাবি কি সিকিউরড, এমপ্লয় মানে লাইফে আর কোনো টেনশন নেই। কিন্তু আমরা যদি ESBI এর যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাতে একটা জিনিস আছে, অ্যাক্টিভ জোনে ইনকাম আর প্যাসিভ জোনে ইনকাম। অ্যাক্টিভ জোনে যারা ইনকাম করছে তারা কিন্তু যতদিন কাজ করছে ইনকাম হচ্ছে, কাজ করতে পারছে না ইনকাম বন্ধ। যেমন ধরুন আমার বাবা একটা টাইমে খুব ভালো ইনকাম করতো, যেটা দিয়ে আমরা আমাদের ফ্যামিলি খুব ভালোভাবে বাবা মেনটেন করতো। কিন্তু আজকের থেকে প্রায় 2.5-3 বছর আগে চোখটা নষ্ট হয়ে যায়। শুরুতে যে কথাটা বললাম, তো চোখটা নষ্ট হয়ে যাওয়ার পরে বাবার ইনকামটা কিন্তু টোটালি জিরো। যদি বাবার একটা প্যাসিভ ইনকাম থাকতো তাহলে কিন্তু আমাদের ফ্যামিলিতে ইনকামটা জিরো হতো না, ইনকামটা ডে বাই ডে হতো। সেই জন্য আমি যে জিনিসটা বলতে চাই, যে আমাদের দেশে ম্যাক্সিমাম স্টুডেন্টরা আছে যারা ESBI এর যে ফর্মুলাটা আছে এটার সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, বা কেউ কেউ ওইটা শুনিনি এখনো। সেই জন্য আমি প্রত্যেককে বলতে চাই যে ESBI এর যে ফর্মুলাটা আছে জীবনে একবার হলেও শোনা দরকার, বোঝা দরকার, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাক্টিভ জোন আর প্যাসিভ জোন কি। আমি এই জায়গাতে অ্যাক্টিভ জোন প্যাসিভ জোন বললাম, কিন্তু ম্যাক্সিমাম মানুষ অ্যাক্টিভ জোন আর প্যাসিভ জোনের ইনকামটা জানেই না, আর জানলেও ইমপ্লিমেন্ট করছে না। আমি বলতে চাই যে ESBI এর ফর্মুলাটা একবার দেখুন, দেখে বুঝুন যে কেন এটা আমাদের লাইফে দরকার। ঠিক, অনেক অনেক ধন্যবাদ। একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা আলোচনা হলো, মানে ভালো লাগছে খুবই। তো এরপর স্যার আপনার কাছ থেকে একটা বিষয় জেনে নেব, যে আপনার জীবনের একটি স্মরণীয় ঘটনা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। আমার জীবনের স্মরণীয় ঘটনা অনেক আছে, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আমার লাইফটাকে চেঞ্জ করার ক্ষেত্রে অনেক কাজে এসেছে, ওটা হচ্ছে আমার স্কুলের একজন স্যার আমাকে একটা চট দিয়েছিলেন। সেই চটটা আমার লাইফটাকে সত্যি ইউটার্ন করে দিয়েছিলেন। স্যারের ওই দিন একটাই কথা বলেছিলেন যে আমার ফ্যামিলির অবস্থা আর 5টা মানুষের মতো না, আমার ফ্যামিলির অবস্থাটা আর 5টা মানুষের থেকে একটু ভিন্ন। ওই দিন স্যারের চটটাতে আমি চাইলে রিয়েক্ট করতে পারতাম, কিন্তু স্যারের চটটা আমার লাইফে যে পরিবর্তনগুলি এনেছে, আমি এখনও স্যারকে বলি যে স্যার ওই দিনের চটটা আমার লাইফে সত্যি নতুন কিছু এনে দিয়েছিল। সেই জন্য আমি বলতে চাই যে হয়তোবা আজকের দিনে আমাদের সাথে খারাপ কিছু হচ্ছে, আমাদের গুরুজনরা আমাদেরকে খারাপ কিছু এটা বলছে, কিন্তু ওনাদের যে এক্সপিরিয়েন্সটা আছে, বাস্তব অভিজ্ঞতাটা, আমি শুরুতে যেটা বললাম,
ওই বাস্তব অভিজ্ঞতাটা ওনাদের কাছে কিন্তু আমাদের থেকে অনেক বেশি। বেশি। সেই জন্য স্যার বুঝেছিলেন বলে আমাকে চটটা দিয়েছিলেন। আর চটটা দেওয়াতে কিন্তু আজকের দিন আমি এই জায়গাতে আছি। হয়তোবা স্যার তার আশীর্বাদে আমি আগামী দিন আরও ভালো জায়গাতে যেতে পারবো, এটা আমি নিজে বিশ্বাস করি। ঠিক, এই যে গুরুজনদের বকা বা চর মারা বা আমাদেরকে তখন যে সময় একটা মার খাওয়া স্কুলে বলুন, হ্যাঁ, এটা কিন্তু আমাদের সেই সময় আশীর্বাদের মতো কাজ করতো। হ্যাঁ, তো এই যে আপনার চরটা খাওয়াতে আপনার যে জীবনের মোড়টাই ঘুরে গেছে, এটা আপনার জীবনে আশীর্বাদ হয়ে এসছে। বাহ, খুব সুন্দর একটা গল্প শুনলাম স্যারের জীবনের একটা স্মরণীয় ঘটনা। তো আমরা অনুষ্ঠান অনেকক্ষণ ধরেই চালাচ্ছি এবং আমরা শেষের মুহূর্তে চলে এসেছি। তো আজকের অনুষ্ঠান শেষ করব, তার আগে আমাদের উপস্থিত স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো ওনার মূল্যবান সময় আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য, এবং চাইবো আগামী দিনেও কোনো স্মরণীয় ঘটনা বা কোনো নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব স্যারের সঙ্গে। তো আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। এবং আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।